থিবসের সূর্য ঝলমলে আকাশে আজ খুশির আলো, বাতাসে খুশির গন্ধ। গুলগুল আর মৃগনাভি ইন্ধন যোগাচ্ছে সেই গন্ধে। শহরের রাস্তায় আজ মানুষের ঢল নেমেছে, আনন্দে আত্মহারা তারা। আজ যে ওপেতের উৎসব। সদ্য কয়েক মাস আগেই নীল নদে বন্যা হয়েছে। নদের পাড়ে থাকা শহর থেকে বন্যার জল নেমে গেলেও নিচু চাষের জমিতে তার চিহ্ন রয়ে গেছে। এই জলই বয়ে এনেছে নীল নদের বুকের কাদামাটি। এতে আবাদি জমি আরও উর্বর হয়ে উঠবে। জমা জল সরে গেলেই শুরু হবে চাষের কাজ। গম, ভুট্টা, যব, পেঁয়াজ, বাঁধাকপিতে ভরে উঠবে ক্ষেতগুলো। এখান থেকেই খাদ্যের যোগান যাবে গোটা দেশে। বছরের এই সময়টাতে তাই ওপেতের উৎসবে মেতে ওঠে মিশরীয়রা। ধন্যবাদ জানায় আমন রাকে। তিনিই মিশরের প্রধান ঈশ্বর, আকাশে থাকা সূর্য তিনি। তার আঙুল থেকে জন্ম নিয়েছে নীলনদ। আমনের আলোতে আলোকিত হয় পৃথিবী। রাতে আমন পশ্চিমে হারিয়ে গেলে যে নিশ্ছিদ্র অন্ধকার নেমে আসে, চাঁদের ক্ষীণ আলো তাকে দূর করতে অক্ষম। মিশরীয়রা মনে করে এই অন্ধকারেই বাস শয়তানের। তাই তারা প্রতি রাতে প্রার্থনা করে যেন আগামী সকালেই আবার আকাশে আমনের দেখা পাওয়া যায়। তাদের দেবতাও কখনো তাদেরকে নিরাশ করেননি। ওপেতের এই উৎসব আমনরার উদ্দেশ্যেই। থিবস শহরের লাক্সারে আছে আমনের বিশাল মন্দির। আজকের দিনে আমনকে মন্দির থেকে বার করে পবিত্র নীল নদের জলে স্নান করানো হয়। তার গায়ে জড়ানো হয় গাঢ় নীল পশমের বস্ত্র। গলায় পরিয়ে দেওয়া হয় লাপিস লাজুলির মালা। আমনের সেই মূর্তিকে বসানো হয় কাঠের তৈরি একটি নৌকোয়। আজ আমনের গন্তব্য কার্নাকের মন্দির। লাক্সার আর কার্নাক এই দুই মন্দিরই নীল নদের তীরে। দুই মন্দিরকে যোগ করেছে একটি বেশ চওড়া রাস্তা। রাস্তার দুই পাশে রাখা অজস্র স্ফিংস। তাদের কারোর মাথা মানুষের, কারোর ভেড়ার, কারোর বা আবার কুমিরের। পবিত্র এই রাস্তার সব সময়ের রক্ষী এই স্ফিংসরা। রাস্তার উপর দিয়ে এগিয়ে আসছে এক বিশাল শোভাযাত্রা। সবার সামনে আছে আমনের পতাকা বাহকেরা, তাদের পিছনে বাদকেরা। ঢোল, বীণা, খঞ্জনি বাজাচ্ছে তারা। সেই বাজনার সুরে দেবতার গীত গাইছে মন্দিরের গায়কেরা। তাদের সাথে গলা মেলাচ্ছে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ। উজ্জ্বল নীল, লাল, হলুদ পোশাক তাদের পরনে। গায়কদের পিছনে আসছে কসরতকারীদের দল। তাদের মধ্যে কেউ ডিগবাজি খাচ্ছে, কেউ হাঁটছে উল্টো হয়ে হাতের ওপর ভর দিয়ে। তাদের সব্বার পিছনে দেখা যাচ্ছে দেশের সর্বশক্তিমান মানুষটিকে। আজ তার জন্য বড় একটি দিন। আজই তিনি ফারাও হবেন। আমন রার শক্তি আজ প্রবাহিত হবে তার আত্মা কায়ের মধ্যে। তবে সাধারণ মানুষের মধ্যে মৃদু আপত্তি আছে এই মানুষটিকে নিয়ে। তার কারণ তিনি তো পুরুষ নন, তিনি একজন নারী। এক মেয়ে দেশ শাসন করবে এমনটা মিশরীয়রা দেখেছিল বটে কয়েকশো বছর আগে, কিন্তু সেই ঘটনা যে আবার ঘটতে পারে তা কেউ কোনোদিন ভাবেনি। রানী হাতশেপসুতের গায়ে আজ বহুমূল্য পোশাক। রক্তের মতো লাল এই পোশাকের কাপড় আসে পূর্বের সিন্ধু উপত্যকার এক দেশ থেকে। রানীর সর্বাঙ্গে সোনার অলঙ্কার, তাতে শোভা পাচ্ছে চুনি ও পান্নার মতো রত্নেরা। রানী দুই হাত আকাশের দিকে তুলে মৃদু কণ্ঠে প্রার্থনা করছেন আমন রার। যদিও খুব কাছে কেউ থাকলে আজ বুঝতে পারত হাতশেপসুতের গলার স্বর কাঁপছে। মুখের অমলিন হাসিটি যেন বুকের মধ্যে থাকা আশঙ্কার দোলাচলকে লুকিয়ে রেখেছে। দুই হাতে পড়া দস্তানার দিকেও হয়তো কারোর নজর যায়নি। হাতশেপসুতের পিছনেই আসছেন স্বয়ং আমন রা। কাঠের নৌকার ওপর বসে থাকা তার বিগ্রহকে কাঁধে করে নিয়ে আসছেন লাক্সারের মন্দিরের ৮ পুরোহিত। তাদের মস্তক মুণ্ডিত, পরনে সাদা কাপড়। এদের মধ্যে প্রধান পুরোহিত সেনেনমুতকে আলাদা করে চেনা যায় তার কোমরে জড়ানো চিতাবাঘের চামড়ার আচ্ছাদন দিয়ে। আশ্চর্য প্রতিভার অধিকারী এই মানুষটি। সেনেনমুত যেমন একাধারে পুরোহিত,
অন্যদিকে তিনিই রানীর মুখ্য উপদেষ্টা। আবার এর জ্যোতিষশাস্ত্রের জ্ঞান অবিশ্বাস্য। প্রতি বছর খরা বা বন্যার সময় তিনি আগে থেকেই অনুমান করে ফেলেন অব্যর্থভাবে। সেনেনমুত তার কর্তব্যে অবিচল। হাঁটার সময় যেন তার চোখের পলকও পড়ছে না। এই দীর্ঘ রাস্তায় এত ভারী বিগ্রহকে কাঁধে করে আনার সময় বেশ কয়েকবার পুরোহিত বদল হলেও সেনেনমুত তার জায়গা ছাড়েননি। রানী হাতশেপসুত একবার পিছন ফিরে তাকালেন সেনেনমুতের দিকে। অপাঙ্গে সেই দৃষ্টিকে খেয়াল করলেন তিনি। চোয়াল শক্ত হল। সেই সময় প্রায় আগত। হে আমুনরা, রক্ষা করুন আমাদের। অনামনি এক জনৈকা কোলের শিশুটিকে নিয়ে এই শোভাযাত্রা দেখছিল। বাজনার তালে তালে দুলে উঠছিল শিশুর হাত। একসময় সে আকাশের দিকে তাকালো অবাক চোখে, আঙুল তুলে যেন কিছু দেখাতে চাইল মাকে। পাখির দল শহরের আকাশ বেয়ে পাড়ি দিচ্ছে পশ্চিমের দিকে। কিন্তু এখন তো ওদের ঘরে ফেরার কথা নয়। সেই ভরা দুপুরে এ কি হচ্ছে? আলো কমে আসছে কেন? মুহূর্তের মধ্যে বাজনা থেমে গেল। কোনো সম্মোহনী শক্তিতে যেন জনসমুদ্রের কলরব ক্ষণিকের নিস্তব্ধতায় বিলীন হয়ে গেল। আর তারপরেই জেগে উঠল তীব্র হাহাকার। কালো হতে থাকা আকাশের দিকে দুহাত তুলে আর্তনাদ করতে লাগলো তারা। স্বয়ং আমন রা কুপিত হয়েছেন। তার অভিশাপ নেমে আসছে সমগ্র মিশরের বুকে। নমস্কার, আমি সুতপা। আজ বছরের শেষ দিনটাতে আপনাদের সকলকে স্বাগত জানাই ট্যাঁসগরুর আজকের গল্প পরিবেশনায়। আজ আপনারা শুনবেন লেখক অনির্বাণ ঘোষের লেখা গল্প আলোর উৎসে। লেখকের সৃষ্ট হাইরোগ্লিফের দেশে পাঠক মহলে অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত। আজকের গল্পের মুখ্য ভূমিকায় রয়েছে কথক, রানী হাতশেপসুত, সেনেনমুত, এরতেনসেনু ও অগস্ত্য। শুনছেন অনির্বাণ ঘোষের লেখা আলোর উৎসে। কয়েক চন্দ্রমাস আগের কথা। সূর্যগ্রহণ? হ্যাঁ রানী, সূর্যগ্রহণ। আকাশের সূর্য ঢাকা পড়ে যাবে কালো এক বলয়ের আড়ালে। আপনি ঠিক বলছেন তো সেনেনমুত? হ্যাঁ রানী, আমার গণনা নির্ভুল। আসন্ন ওপেত অনুষ্ঠানের দিনেই হবে সূর্যগ্রহণ। তা স্থায়ী হবে বেশ কয়েক ঘন্টা। ভয়ে রানী হাতশেপসুতের দম যেন বন্ধ হয়ে এলো। এমন কিছুর জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। রানী সাহসী, বুদ্ধিমতী। স্বামী দ্বিতীয় তুতমোসিসের আকস্মিক মৃত্যুর পরে দেশের শাসন ব্যবস্থার হাল ধরতে হয়েছিল রানীকেই। তার সৎ ছেলে তৃতীয় তুতমোসিসের বয়স তখন যে মাত্র 4। এই সময় রাজধানী মেমফিসের সিংহাসন খালি থাকলে মিশরের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। আশেপাশের দেশগুলো সবসময় ওত পেতে থাকে। সামান্য দুর্বলতার সুযোগ পেলেই তারা ঝাঁপিয়ে পড়বে মিশরের উপরে, তছনছ করে দেবে সোনার দেশটাকে। কিন্তু গত 8 বছরে রানী বেশ শক্ত হাতেই সামলেছেন তার দায়িত্বকে। তার কূটনৈতিক বুদ্ধিতে শত্রুদেশ নুবিয়াও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু আক্কাদিয়ান হিতাইতদের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েই গিয়েছিল। তারা জানে আদতে মিশরের সিংহাসন শূন্য। এক নারী বকলমে রাজত্ব চালাচ্ছেন। এই সময় প্রয়োজন এক ফারাওয়ের। নাবালক তুতমোসিসকে ফারাও বানানো যায় না, তাই রানী স্বয়ং এগিয়ে এসেছিলেন। আবার মিশরের ইতিহাসে তৃতীয়বারের জন্য কোনো নারী পড়তে চলেছিলেন ফারাওয়ের মুকুট।
ওপেতের উৎসবই হল ফারাওয়ের রাজ্যাভিষেকের দিন। মিশরীয়রা বিশ্বাস করে এই দিনই আমন রার শক্তি প্রবাহিত হয় ফারাওয়ের মধ্যে। ফারাওয়ের আত্মা কা এক হয়ে যায় আমন রার সাথে। তাই রানী হাতশেপসুতের ফারাও হওয়ার দিন এই ওপেতের উৎসবের দিনটাই। কিন্তু সূর্যগ্রহণ কিভাবে হয়? সেদিন সূর্য আর পৃথিবীর মাঝে চলে আসবে চাঁদ, তার ছায়ায় ঢাকা পড়বে সূর্যের আলো। তাহলে উপায়? আকাশে সূর্য না থাকলে যে দেশের মানুষ আমাকেই দায়ী করবে। তারা ভাববে আমার সাথে একাত্ম হতে চান না আমনরা। কোনোভাবেই আমি ফারাও হতে পারবো না। আর তার ফল কি হবে বুঝতে পারছেন সেনের মুদ? প্রধান উপদেষ্টার কপালে তখন গভীর চিন্তার ছাপ। ওপেত উৎসবের দিন পূর্ব নির্ধারিত। সেই দিনটি বদলাতে গেলে সাধারণ মানুষের মনে সন্দেহ জাগবে। অস্থিরভাবে নিজের কক্ষে পায়চারি করছিলেন রানী। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন সেনেনমুত। কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ। আর কে জানে এই সূর্যগ্রহণের কথা? আর কেউ জানে না রানী। গত পরশুই আমি সামনের একটি বছরের আসন্ন মাসগুলির গণনা করছিলাম। তখনই আমার নজরে আসে এটি। দুরাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। বারবার মিলিয়ে দেখেছি আমার অঙ্ক। প্রতিবার একই উত্তর এসেছে। সূর্যের দেবতার আমানরার উৎসবেই আকাশে সূর্য থাকবে না। আলো, আলো চাই। এবারে রানী সেনেনমুতের দিকে মুখ তুলে চাইলেন। হতাশা আর দুশ্চিন্তা মেশানো গলায় বললেন, এই আলোচনা আমার আর আপনার মধ্যেই থাক। অন্য কাউকে ঘুণাক্ষরের কথা বলবেন না। আর একটা কাজ করুন, ইরতেন সেনুর কাছে খবর পাঠান, বলুন আমি এখনই দেখা করতে বলেছি। ছোট্ট পিঁপড়েটার দিকে নিবিষ্ট মনে তাকিয়েছিল ইরতেন সেনু। পিঁপড়ে তখন রুটির টুকরো মাথায় নিয়ে তার বাসার দিকে চলেছে। এই বাড়িটাও ইরতেন সেনুর নিজেরই বানানো। তার গবেষণাগারের একটা কোষে বালি আর শুকনো মাটি দিয়ে তৈরি করেছে পিঁপড়েদের বসতি। দিনের অনেকটা সময় কাটে এদেরকে লক্ষ্য করে। থিবস শহর থেকে কিছুটা দূরে পাহাড়ের গায়ে তৈরি হচ্ছে রানী হাতশেপসুতের বিশাল মন্দির। সেই মন্দির বানানোর দায়িত্ব ইরতেন সেনুর ওপরে। ওর তৈরি নকশা দেখে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে কয়েকশো শ্রমিক। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই ইরতেন সেনু বানিয়েছে একটি যন্ত্র, যাতে দড়ির সাহায্যেও খুব ভারী পাথর টেনে ওপরে তোলা যায়। কিন্তু মানুষের শরীরের গঠনই এমন যে আধুনিক যন্ত্র আবিষ্কার করলেও তার কায়িক পরিশ্রম সামান্য মাত্র কমে। একটানা বেশিক্ষণ কাজও করতে পারে না তারা। অথচ এই পিঁপড়েদের দেখো, নিজের থেকে অন্তত 20 গুণ ভারী বস্তুকেও কেমন অনায়াসে বয়ে নিয়ে যায়। ইরতেন সেনু তাই এখন এদের নিয়েই মেতেছে। খুব কাছ থেকে এদেরকে লক্ষ্য করে বোঝবার চেষ্টা করছে এই অমিত শক্তির রহস্য। পিঁপড়েদের দৈহিক গঠনের ওপরে ভিত্তি করে শ্রমিকদের জন্য বর্ম বানানোর ইচ্ছে আছে ইরতেন সেনুর। সেই বর্ম পড়লে হয়তো মন্দির তৈরির জন্য পাথর বয়ে নিয়ে যেতেও সমস্যা হবে না। কাজও এগোবে দ্রুত। সামনের দুটো পা আর শুঁড়ি ধরে রেখেছে রুটির টুকরোটাকে। বাকি পাগুলো শরীরের ভারসাম্য রক্ষা করছে। ইরতেন সেনু অনেকটা ঝুঁকে এসেছে পিঁপড়েটার দিকে। নীল নদে ফোটা পদ্মের মতো আয়ত চোখ তার, পান্নার মতো হালকা সবুজ মণি সেই চোখের। ইরতেন সেনুর গায়ের রং শ্যামলা, উচ্চতা মাঝারি, ছিপছিপে গড়ন। দুই দিকে সামান্য উত্তল মুখ এসে শেষ হয়েছে তীক্ষ্ণ থুতনিতে। ঘন কালো চুল কাঁধ ছাপিয়ে পিঠের উপরে নেমে এসেছে। ইরতেন সেনু সুন্দরী, কিন্তু সেদিকে ওর নিজের ভ্রুক্ষেপ নেই। ওর মতে মানুষের আসল সৌন্দর্য তার শরীরে নয়, বরং মস্তিষ্কের গভীরে। বুদ্ধিহীন সুন্দর মানুষ নিষ্প্রাণ জেট পাথরের মতোই।
মাত্র 25 বছর বয়সেই ইরতেনসেনু রানী হাতশেপসুতের সভার প্রধান কারিগরিবিদ এবং বৈজ্ঞানিক। থিবস শহরের কোলাহল থেকে খানিকটা দূরে ছোট্ট এক গ্রামের মধ্যে থাকে সে। এখানে তার কাজে মন বসে বেশি। নিজের বাড়িরই একটা ঘর সে বানিয়েছে গবেষণাগার। ইরতেনসেনু প্রকৃত অর্থেই সুন্দরী। সেনেনমুত নিজেই দেখা করতে এসেছিলেন ইরতেনসেনুর কাছে। একান্ত আলাপে বলেছিলেন আসন্ন বিপদের কথা। সব শুনে ইরতেনসেনুর কপালে ভাঁজ পড়েছিল চিন্তার। কিন্তু খানিক পরেই উজ্জ্বল চোখে সে লাফিয়ে উঠেছিল নিজের আসন ছেড়ে। রানীকে আমি কিছু দেখাতে চাই। খুব ভালো। তাহলে কবে প্রাসাদে আসবেন বলুন? আমি যেতে পারবো না। যা দেখাবো তা এখনই এই গবেষণাগারের বাইরে বের করাটা উচিত হবে বলে মনে হয় না। আপনি রানীকে বলুন এখানে আসতে। আমার বিশ্বাস উনি কিছু মনে করবেন না। রানী হাতশেপসুত চরম রাজনৈতিক ক্ষমতার অধিকারিণী হয়েও আত্মদম্ভে ডুবে যাওয়ার মানুষ নন। অতি বিচক্ষণ তিনি যখন শুনলেন ইরতেনসেনু তার দর্শন প্রার্থী, তখনই মনস্থির করেছিলেন ওর সাথে দেখা করতে যাওয়ার। সাধারণত ইরতেনসেনু কিন্তু এমন কিছু করে না, নিজেই হাজির হয় রাজপ্রাসাদে। কিন্তু এবারে নিশ্চয়ই কোনো যথার্থ কারণ আছে। আর তাই দুদিন পরে রাতের অন্ধকারে এক ছায়ামূর্তিকে দেখা গেল রাজপ্রাসাদ থেকে বেরোতে। অতি সাধারণ পোশাকে রানী হাতশেপসুত যখন ঘোড়ার পিঠে চড়ে থিবসের রাজপথ দিয়ে যাচ্ছিলেন, তখন কেউ ফিরেও তাকায়নি তার দিকে। আপনাকে অশেষ ধন্যবাদ রানী, এতটা পথ আসার জন্য। একই সাথে আমি ক্ষমা প্রার্থীও। তার কোনো প্রয়োজন নেই ইরতেনসেনু। তুমি নিশ্চয়ই প্রধান উপদেষ্টার মুখে সব শুনেছ। হ্যাঁ, সমস্যাটা সত্যিই গুরুতর। তবে এর সমাধান করার একটা উপায় আমার জানা আছে। এই কয়েকদিনে এই প্রথমবার রানীর মুখে আশার আলো ফুটল। সত্যি পারবে তুমি এই সূর্যগ্রহণকে ঠেকাতে? না, তা পারবো না। এই মহাজাগতিক ঘটনাকে আটকানোর ক্ষমতা আমার নেই রানী। কিন্তু আকাশে সূর্য না থাকলেও মাটিতে তার বিকল্প আমি হয়তো তৈরি করতে পারবো। মাটিতে সূর্য? তার মানে? এই জন্যই আপনাকে আজ এখানে আসতে বলা। আপনাকে আমি কিছু দেখাতে চাই। ইরতেনসেনুকে অনুসরণ করে ওর গবেষণাগারে প্রবেশ করলেন রানী। ঘরের দেওয়ালের মধ্যে করা একটি খুপড়িতে রাখা চুল্লির আলোয় আলোকিত সেই ঘর। ঘরের মাঝখানে একটি কাঠের আসন। সেখানে বেশ কিছু প্যাপাইরাসের পুঁথি অবিন্যস্তভাবে পড়েছিল। ইরতেনসেনু সেগুলোকে সরিয়ে রাখল এক পাশে। তারপরে ঘরের এক কোণ থেকে একটি কাঠের বড় বাক্স নিয়ে এলো। বাক্স খুলতেই দৃশ্যমান হলো তার ভিতরে রাখা বস্তু, একটি কাঁচের গোলক। আকারে মানুষের মাথার তুলনায় সামান্যই বড়। তবে গোলকটি সম্পূর্ণ নয়। তার ফাঁকা অংশে লাগানো আছে ধাতব পাত। তা থেকে সরু সুতোর মতো একটি অংশ উঠে গেছে গোলকের মধ্যে। এটা কি? এই আমার আবিষ্কার রানী। এটা দেখাবো বলেই আজকে আপনাকে এখানে আসতে বলা। হাতশেপসুত বেশ ধন্দে পড়লেন। তুমি বলতে চাইছো এইগুলো কি সূর্যের বিকল্প হবে? হ্যাঁ, আপনাকে একটা জিনিস দেখাই। চুল্লির মধ্যে রাখা ছিল একটি লোহার তৈরি পাত। এই ধাতু এদেশে খুবই বিরল। আকাশ থেকে ধেয়ে আসা উল্কাতেই একমাত্র পাওয়া যায় একে। দেশের যত লোহা সব জমা হয় রাজদরবারে। ইরতেনসেনু নিজের পদমর্যাদা বলে কিছুটা লোহা পেয়েছিলেন। এই টুকরোটি তারই মধ্যে একটি আঁকশির সাহায্যে ইরতেনসেনু সেই পাতটিকে তুলে আনলেন চুল্লি থেকে। গনগনে আগুনের আঁচে সেই পাতে তখন কমলা আভা ফুটে উঠেছে। পাতটিকে দুটো কাদামাটির ইটের উপরে রেখে তার উপর বসালেন কাঁচের গোলকটিকে।
গোলকের ধাতব অংশটি স্পর্শ করে রইল লোহার পাতটিকে। এবার অপেক্ষা। উৎসুক চোখে রানী তাকিয়েছিলেন গোলকের দিকে। ধীরে ধীরে গোলকের ভিতরে থাকা সরু সুতোর মতো অংশটি লাল আভা ধারণ করল। তারপর মনে হতে লাগলো যেন ওটি নিজেই একটি আগুনের টুকরো। সেই আগুনের আভা কাঁচের গোলক থেকে বাইরে বেরিয়ে আসতে লাগলো। যদিও সেই আলো খুবই সামান্যই, তাও রানীর মনে বিস্ময় সৃষ্টির জন্য যথেষ্ট। এ কি করে সম্ভব হলো? এ কোন জাদু? জাদু নয় রানী, বিজ্ঞান। এই কাঁচের গোলকের ভেতরে যে সূক্ষ্ম তন্তুর মতো বস্তুটি দেখতে পাচ্ছেন, তা আমার তৈরি এক সংকর ধাতু। এই ধাতু সামান্য তাপেই উত্তপ্ত হয়, আর সেই উত্তাপে উজ্জ্বল হয়ে ওঠে। তা থেকেই আলো আসে। কাঁচের গোলক সেই আলোকে প্রতিসারিত করে চারদিকে। কিন্তু ক্ষীণ আলো কোনো কাজের জন্যই যথেষ্ট নয়। যে উত্তাপের প্রয়োজন তা প্রায় গলন্ত লোহার পাতও দিতে অক্ষম। আর এখানেই আমি পিছিয়ে পড়েছি। তাহলে তুমি বলতে চাইছো? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। পর্যাপ্ত পরিমাণে তাপ এই ধাতুতন্তুতে প্রবাহিত হলে যে আলো তৈরি হবে, তা অন্ধকার রাতেও দিনকে ডেকে আনবে। ওপেতের উৎসবের দিন সূর্যগ্রহণের সময় এই যন্ত্রই আলো নিয়ে আসতে পারে। কিন্তু সেই তাপ উৎপাদনের সময় যে শক্তির প্রয়োজন, তা আমি তৈরি করে উঠতে পারিনি। সেই বিদ্যা আমার এখনো অধরা। রানীর মুখে সামান্যতম যে আনন্দটুকু ফুটে উঠেছিল, তা ইরতেনসেনুর কথাই নিভে গেল আবার। তাহলে উপায়? তোমার এই গোলকই আমায় চরম বিপদের হাত থেকে বাঁচাতে পারত, সেই আশাটুকু আর রইল না। ইরতেনসেনু রানীর দিকেই তাকিয়েছিলেন। এবারে দ্বন্দ্ব ভরা গলায় তিনি বললেন, একটি ক্ষীণ আশা এখনো আছে। আজকে আপনাকে এখানে আসতে বলার এটা দ্বিতীয় কারণ। প্রাসাদে প্রকাশ্যে এটা আমি আপনাকে বলতে পারতাম না। এই বিপদের দিনে তুমি আমার পাশে এসে দাঁড়াচ্ছ ইরতেনসেনু। নির্দ্বিধায় বলো তুমি কি চাও। যত লোহা, যত সোনা তোমার লাগবে নিতে পারো। আমি কোষাধ্যক্ষকে বলে রাখবো। মন্দির নির্মাণের কাজ থেকেও আপাতত তোমায় অব্যাহতি দিলাম। আর বলো কি চাই তোমার? সোনা আমার চাই না। হ্যাঁ, আরও লোহার প্রয়োজন অবশ্যই, তবে তার চেয়েও বেশি প্রয়োজন একজন মানুষকে। কে সে? মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই কয়েদি, লোথালের ভিনদেশী। বেশ কিছু আসামি এখন মৃত্যুদণ্ডপ্রায় অবস্থায় বন্দী। ওপেতের উৎসবের পরেই তাদের সাজা হবে। তাদের মধ্যে অনেকেই ভিনদেশী, সাধারণত চুরির দায়ে ধরা পড়ে এরা। রানী বুঝতে চাইলেন ইরতেনসেনু ঠিক কার কথা বলতে চাইছে। কার কথা বলছো বলো তো? নামটা ইরতেনসেনু মুখে আনতে চাইছিল না। সেই নামের উচ্চারণে রানী হাতশেপসুতের প্রতিক্রিয়া তার ইচ্ছার অনুকূলে যাবে না, এই ছিল ইরতেনসেনুর আশঙ্কা। কিন্তু সেই নাম নিতেই হলো। শব্দটি উচ্চারণের সময় গলা কেঁপে গেল তার। অগস্ত। অগস্ত কোনো চোর নয়। খুন করতে যাওয়ার সময় ধরা পড়েছে সে। যাকে সে খুন করতে যাচ্ছিল, সেই মানুষটি আজ দাঁড়িয়ে আছেন ইরতেনসেনুর সামনে। তিনি রানী হাতশেপসুত। থিবস শহরের বুকের ওপর দিয়ে বয়ে গেছে নীলনদ। দুভাগে ভাগ করেছে শহরকে। পূর্বের অংশটিকে যথার্থই শহর বলা চলে। রানীর প্রাসাদ, ধনের অট্টালিকা, গরিবের কুটির, চলার রাস্তা, ব্যস্ত বাজার, সবুজ শস্যক্ষেত্র সবই আছে এখানে। কিন্তু পশ্চিমের অংশের চেহারা এর একেবারে বিপরীত। শহরের সবাই এই জায়গাটিকে ডাকে মৃতের উপত্যকা নামে। এখানে যতদূর চোখ যায় দেখা যায় কবরখানা। শহরের সাধারণ মানুষদের মৃত্যুর পরে এখানেই আনা হয়।
স্বয়ং ফারাও ও তার পরিবারের কেউ মারা গেলেও তাদের গন্তব্য হয় এই উপত্যকায়। এখানে গোটা 5 মামি তৈরির কর্মশালা আছে। সারা বছর তা ব্যস্ত থাকে মৃতের অন্য জগতে গমনের পথকে প্রস্তুত করতে। কর্মশালাগুলি ছাড়া একটি মাত্র বড় বাড়ি আছে এখানে। নদের পূর্বপার থেকেও দেখা যায় একে। দেশের সবচেয়ে বড় এবং দুর্ভেদ্য কয়েদখানা। শুধুমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাখা হয় এখানে। অগস্ত্য যে আজ প্রায় কতদিন হলো এই ছোট্ট কুঠুরিতে বন্ধ তা তার খেয়াল নেই। কুঠুরির 4 দেওয়ালে কোনো জানলা নেই, একটি মাত্র দরজা, তাও তা আজ অবধি একটি বারের জন্যেও খোলেনি। দরজার নিচের অংশ দিয়ে দিনে 2 বার খাবার আসে, শুকনো রুটি আর সামান্য ডাল। তাই খেয়ে কোনো রকমে কাটাতে হয় দিনগুলো। কুঠুরির একটা কোণে সারতে হয় বাহ্যিক কর্ম। আলো এবং বাতাসের একমাত্র উৎস 5 আঙুল চওড়া একটা খুলঘুলি, কিন্তু তা অগস্ত্যের মতো দীর্ঘদেহী পুরুষেরও নাগালের বাইরে। সেই ঘুলঘুলি দিয়ে আসা ক্ষীণ আলোর রেখাতেই দিন রাতের চলাচল বোঝে অগস্ত্য। মাঝে মাঝে মনে হয় ও বুঝি অন্ধ হয়ে গেছে। কিছুই তো দেখা যায় না, চোখের কোনো কাজই নেই এখানে। আবার এই অন্ধকারেই যেন চোখ আরো বেশি করে দেখতে পায়। কালো পর্দায় যেন ভেসে ওঠে ফেলে আসা দিনগুলো। স্মৃতিটা চলতে শুরু করে। অগস্ত্যের সাথেও এই ঘটে। মাঝে মাঝে মনে হয় ও বুঝি এবার পাগল হয়ে যাবে। বারবার চোখের সামনে ভেসে ওঠে সেই অভিশপ্ত দিনটা। সেদিন অগস্ত্য হাজির হয়েছিল রানী হাতশেপসুতের সভায়। নিজের পরিচয় দিয়েছিল লোথাল থেকে আসা বৈজ্ঞানিক হিসেবে। অগস্ত্যের মুখে স্থানীয় মিশরীয় ভাষা শুনে খানিক অবাকই হয়েছিলেন রানী। ওর জীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে দেশে দেশে ঘুরে, তাই বেশ কিছু ভাষাই ওর রপ্ত। এই 30 বছরের জীবনে কখনো ও থিতু হতে পারেনি এক জায়গায়। উত্তরের পাহাড় পেরিয়ে যখন ও সিন্ধু উপত্যকায় এসে পৌঁছায় তখন ওর বয়স 18। তারপর থেকে সেই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেরিয়েছে সে। কোথাও কয়েক সপ্তাহ, আবার কোথাও কাটিয়েছে কয়েক চন্দ্রমাস। প্রতিটি জায়গা থেকে এমন কিছু পেয়েছে যা ওর জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করেছে। স্থানীয় এক রাজার আনুকূল্যে এসে তার রাজ্যেই কাটিয়েছে একটি বছর। সেখানে অগস্ত্যের বিজ্ঞান চর্চা আরও উন্নত হয়েছে। ওর আবিষ্কৃত যন্ত্রগুলো তাক লাগিয়ে দিয়েছে রাজার মনে। কিন্তু তারপরে একদিন সেই রাজ্য ছেড়েও অগস্ত্য বেরিয়ে পড়েছে অজানার উদ্দেশ্যে। সমুদ্রের তীরে অবস্থিত বন্দর শহর লোথালের সাথে থিবসের নিয়মিত বাণিজ্য চলে। সারা বছরই 2 দেশের মধ্যে বণিকদের আনাগোনা লেগেই থাকে। তাদেরই এক দলের সাথে অগস্ত্য এসে পৌঁছায় মিশরে। বিজ্ঞান চর্চায় মিশর অনেকটা এগিয়ে থাকা এক দেশ। অগস্ত্যের উদ্দেশ্য ছিল সেই জ্ঞান আহরণ। বিজ্ঞানের গূঢ় তত্ত্ব লুকোনো থাকে দেশের কিছু হাতে গোনা বিজ্ঞানীর মধ্যেই। তাদের সবাই ফারাওয়ের অধীনে। অগস্ত্য তাই হাজির হয়েছিল রানী হাতশেপসুতের কাছে তার অনুমতি নিতে, যাতে সেই গুপ্ত বলয়ে স্থান পাওয়া যায়। কিন্তু এখানেই সে ভুলটা করে বসে। সদা প্রাণভয়ে ভীত ছোট পাখি গাছের পাতার সামান্য নড়াচড়াকেও শিকারি বাজের আক্রমণ বলে ভ্রম করে। ফারাওহীন মিশরের অবস্থাও ঠিক তেমনই ছিল। রানী নিজে যথাসাধ্য চেষ্টা করলেও জানতেন তিনি ফারাও নন। তাই প্রতিবেশী শত্রু রাষ্ট্রেরা তাকে ভয় পায় না। তাদের বিষাক্ত ছোবল যে কোনো মুহূর্তে আসতে পারে। আর তাই সেদিন রাজসভায় রানীর অনুচরেরা অগস্ত্যকে গুপ্তচর ভেবে বসে। দেশের বৈজ্ঞানিকদের কষ্টলব্ধ জ্ঞান সে চুরি করার চেষ্টা করছে। নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টায় অগস্ত্য বলে এই জ্ঞানের বিনিময়ে সেও এই দেশকে কিছু দিয়ে যাবে, তার নিজের কিছু আবিষ্কার। তুমি যে একজন বৈজ্ঞানিক তার প্রমাণ দিতে পারবে? অবশ্যই পারবো। এই বলে অগস্ত্য তার ঝোলা থেকে বার করে আনে একটি ডিম্বাকৃতি বস্তু। বলতে থাকে, এই হলো আমার নবতম আবিষ্কার।
যা চোখে দেখা যায় না অথচ তার উপস্থিতি বুঝতে পারা যায়, এমন কিছু বানাতে আমি সক্ষম হয়েছি। এটা কি? মিথ্যা বলবো না, এটার নাম এখনো আমি রাখিনি। এর বাস্তব কার্যকারিতার সম্পর্কেও আমি ঠিক নিশ্চিত নই, কিন্তু এর অপরিসীম ক্ষমতার ব্যাপারে আমার পূর্ণ আস্থা আছে। কি এটা দেখি? এই সাবধান, ওই নিচের অংশটাতে। অগস্ত্যের মুখের কথা ফুরোবার আগেই রানী আঙুল দিয়ে ফেলেন সেই যন্ত্রের গায়ের ছোট একটি ধাতব অংশে, আর সাথে সাথে এক অদৃশ্য জাদু যেন তার হাত বেয়ে বুকের দিকে এগিয়ে যেতে থাকে। ঝনঝনিয়ে ওঠে হাত, কেঁপে ওঠে হাতসেপসুতের শরীর। তার হাত থেকে ছিটকে পড়ে মাটিতে গড়িয়ে যায় সে আশ্চর্য বস্তুটি। অগস্ত্য সেটিকে কুড়িয়ে নেওয়ার আগেই রানীর দেহরক্ষীরা ঘিরে ধরে তাকে। ভিনদেশি গুপ্তচর খুন করতে চেয়েছিল রানীকে। এই দায়ে সেই থেকে সে এই কয়েদখানায় বন্দী। আর মাত্র কয়েক সপ্তাহ, তারপরেই নাকি একদিন তার মৃত্যুদণ্ড কার্যকরী হবে। জীবন্ত অবস্থায় তার শরীরের ছাল ছাড়িয়ে তাকে নাকি পুঁতে দেওয়া হবে মরুভূমির বালিতে। ওর মৃত্যুর পরের জীবনটা নাকি কাটবে প্রেতাত্মা হয়ে, এমনই শুনেছে কয়েদখানার রক্ষীদের কাছে। কিন্তু ও ভয় পায়নি, বরং অবাক হয়েছে এই ভেবে যে সেই জীবনের কি আদৌ কোনো অস্তিত্ব আছে, আর যদি থাকেই তাহলে এই জীবনে ওর আহরিত জ্ঞান সবই কি বৃথা হয়ে যাবে। কুঠুরির বাইরে থাকা দ্বাররক্ষীর কণ্ঠে অগস্ত্যর চিন্তাসূত্রে ছেদ পড়ল। দরজাটা কেউ খুলছে। তাহলে কি আজই ওর জীবনের শেষ দিন? রক্ষী যখন ওর কনুই ধরে কয়েদখানার বাইরে বার করে নিয়ে আসলো, তখন সূর্যের আলোয় চোখে ধাঁধা লেগে গেল। দীর্ঘ কয়েক মাস অন্ধকারে থাকার পরে এই আলোতে অভ্যস্ত হতে সময় তো লাগবেই। ভ্রু কুঁচকে অগস্ত্য কোনো রকমে নিজের চোখের সামনে হাত এনে রাখল। শুনতে পেল এক নারীর কণ্ঠ। আপনার আবিষ্কার আমি চিনতে পেরেছি। তড়িৎ প্রবাহের ফলেই সেদিন রানীর ওইরকম অবস্থা হয়েছিল, তাই না? কে এই নারী? অবশেষে একজন চিনতে পারল অগস্ত্যর আবিষ্কারকে। ওর পরিশ্রম তাহলে বৃথা যায়নি। এই বিদুষীরও নিশ্চয়ই যথেষ্ট বিজ্ঞানলব্ধ চেতনা আছে। আনন্দের আতিশয্যে ওর ইচ্ছে হলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে জড়িয়ে ধরতে, কিন্তু কিন্তু শরীর সায় দিল না। এত মাস অপুষ্টিতে কাটানোর পরে এই আকস্মিক উত্তেজনাকে সামলাতে পারল না সে। অগস্ত্য জ্ঞান হারালো। চৈতন্য ফেরত আসার পর অগস্ত্য দেখল সে একটি খড়ের বিছানায় শুয়ে আছে। চারপাশের দেওয়াল হালকা সবুজ বর্ণের। কিছু আসবাবপত্র রয়েছে ঘরে। ঘরের এক পাশে রাখা একটি চারপায়ের ধারে বসে আছেন এক যুবতী। অগস্ত্য তার দিকে চোখ মেলে তাকাতে সে মৃদু হেসে বলল, আমি ভেবেছিলাম আজকের গোটা দিনটাই আপনি ঘুমিয়ে কাটাবেন। এই গলার স্বর তো অগস্ত্যর চেনা। জ্ঞান লোপ পাওয়ার আগের মুহূর্তে এই নারী তবে। অগস্ত্য ধরফরিয়ে বিছানায় উঠে বসল। আপনি আপনি চেনেন আমাকে? আমার আবিষ্কারের কথা জানেন? আমি কিন্তু রানীকে খুন করতে চাইনি, বিশ্বাস করুন। আমি এখনই এত চঞ্চল হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার শরীর এখন ক্লান্ত। আগে স্নান করে আসুন। স্নানঘরে একটি খুঁড়ো আনিয়ে রেখেছি আমি। চাইলে এই শ্মশুগুম্ফের জঙ্গল কামিয়ে নিতে পারেন। স্নান করার পরে আহার করতে করতে আপনার কথা শুনবো। আমারও কিছু বলার আছে আপনাকে। অবসিডিয়ান পাথরের তৈরি আয়নাতে নিজের মুখটা দেখেই চমকে উঠল অগস্ত্য। নিজেকে সে চিনতেই পারছে না। গত কয়েক মাসে শরীর জলের স্পর্শ অবধি পায়নি।
কারাগারের বদ্ধ কুঠুরির বাতাসে ওরা ময়লা জমা হয়েছে মুখের ওপরে। বুনো ঝোপের মতো বেড়ে উঠেছে তারই গোঁফ। তার ওপরে জল বুলিয়ে নিল অগস্ত্য। ঝিনুক দিয়ে তৈরি খুর স্পর্শ করল কাল। অগস্ত্য যখন স্নানঘর থেকে বেরোলো তখন ইর্তেনসেনু খাওয়ার আয়োজন করছিল। অগস্ত্যের কানের কুণ্ডলীর শব্দ শুনে মুখ তুলে চাইল, আর সাথে সাথে একটি হৃৎস্পন্দন যেন হারিয়ে গেল কোথায়। আর্যদের কথা সে অনেক আগেই শুনেছে, কিন্তু এই প্রথম কোনো আর্যকে এত কাছ থেকে দেখছে। অগস্ত্যের উচ্চতা দীর্ঘাঙ্গী ইর্তেনসেনুর থেকেও বেশি। চওড়া কাঁধ, শরীর পেশিবহুল না হলেও মেদ নেই তেমন। কোমল মুখটি শিশুসুলভ, দুই চোখের মণি নীলবর্ণ, তাতে এক আশ্চর্য দীপ্তি। এমন পুরুষের সান্নিধ্যে ইর্তেনসেনু এই প্রথমবার। নিজের খেয়ালেই হারিয়ে গিয়েছিল সে। চমক কাটতে দেখল অগস্ত্য তার উল্টো দিকেই বসে আছে, এক দৃষ্টে চেয়ে আছে ওর দিকে। ইস, ও কি বুঝতে পেরে গেল ইর্তেনসেনুর মনের কথা? চট করে নিজের মধ্যের বিহ্বলতাকে কাটিয়ে সে বলল, আসুন অগস্ত্য, ভোজনে বসা যাক। মধু মেশানো মিষ্টি রুটি ছাগলের মাংসের শুরুয়াতে ডুবিয়ে মুখে পুরল অগস্ত্য। আহা, এমন সুস্বাদু খাবার সে কতদিন পায়নি। এ জীবনে আর হয়তো পেতই না। কিন্তু এই নারী তাকে কারাগার থেকে মুক্ত করলো কেন? কি চায় এ? আপনি আমাকে চিনলেন কিভাবে? রানীর দরবারে আপনি যেদিন আসেন সেদিন সভাসদদের ভিড়ে আমিও ছিলাম। খানিকটা দূরে ছিলাম যদিও, তবে আপনাদের কথোপকথন শুনেছিলাম স্পষ্ট। আপনাকে রানী বললেন আমাকে মুক্তি দিতে? প্রথমত, আপনি মুক্তি পাননি, বিশেষ কারণে আপনাকে কারাগার থেকে বের করে আনা হয়েছে। দ্বিতীয়ত, রানী না, আমারই কথায় আপনি আজ এখানে। তার মানে মৃত্যুদণ্ডের খাড়া অগস্ত্যের উপর এখনো ঝুলে আছে। এমন কি আছে ওর কাছে যা এই যুবতীর প্রয়োজন? কাজ ফুরলেই কি আবার প্রক্ষেপ করা হবে সেই অন্ধকার কুঠুরিতেই? মেয়েটি যেন ওর চোখের ভাষা পড়তে পারল, বলল, আমার পরিচয় দেওয়া হয়নি আপনাকে। আমি ইর্তেনসেনু, রানী হাতশেপসুতের সভার প্রধান বৈজ্ঞানিক ও কারিগরবিদ। ও, আপনিই তাহলে দেশের উত্তরে বাঁধ তৈরি করেছেন? এই আপনি মন্দির তৈরি করেছেন? সেই মন্দির আমি দেখেছি। হ্যাঁ, অদ্ভুত তার গঠনশৈলী। অগস্ত্যের প্রশ্নের উত্তর না দিয়ে রুটির একটি টুকরো মুখে পুরল ইর্তেনসেনু। স্বপ্রশংসাতে তার অস্বস্তি হয়, কিন্তু অগস্ত্যের মুখের কথা যেন ফুরোচ্ছেই না। আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনিই সেই। আপনার নাম আগে শুনিনি, কিন্তু আপনার কাজের খবর সিন্ধু উপত্যকাতেও ছড়িয়েছে। আপনার সাথে দেখা করার জন্যই আমার এতটা পথ আসা, কিন্তু ভাবতে পারিনি যে একজন নারীর সাথে আমার আলাপ হবে। মানে আমার জায়গায় কোনো পুরুষকে আশা করেছিলেন? ইর্তেনসেনু সোজা হয়ে বসল, চোখে মুখে তার বিরক্তি। অগস্ত্য তৎক্ষণাৎ বুঝতে পারল ওর ভুলটা। যে দেশ থেকে ও আসছে সেখানে নারীকে তার যোগ্য সম্মান দিলেও জ্ঞান আহরণের ক্ষেত্রে এখনও তাদেরকে পিছনেই রাখা হয়েছে। বিদর্ভের যে রাজার সবাই সে ছিল 1 বছর, সেখানেও পুরুষের আধিক্যই লক্ষণীয়। ক্ষমা করবেন, এভাবে কথা বলাটা আমার উচিত হয়নি। আমাদের দেশে মাতৃরূপেই শক্তির উপাসনা করা হয়, কিন্তু সমাজ পুরুষতান্ত্রিক। এই সমাজও পুরুষতান্ত্রিক অগস্ত্য, কিন্তু বিদ্যা লাভের ক্ষেত্রে নারী পুরুষের কোনো তফাৎ করা হয় না। বুদ্ধি একমাত্র মাপকাঠি এখানে। নিজের স্থূল চিন্তার প্রকাশে নিজেই লজ্জিত এখন অগস্ত্য। সে চুপ করে রইল। থাক, এই নিয়ে আর আলোচনাতে গেলে আমাদের সম্পর্কে তিক্ততা বাড়বে বই কমবে না। সেটা এখন কাম্য নয়। কাজের কথায় আসি বরং।
এই সুন্দরী বিদুষীর হাতে অপদস্থ হওয়ার সামনে মৃত্যুদণ্ডকেও যেন আরামের মনে হচ্ছিল ওর। ইর্তেনসেনু বলল, সেই দিন আপনি রানীকে আপনার একটি আবিষ্কার দেখিয়েছিলেন, মনে আছে? সেই দিনের কথা ভুলবে কি করে ও? তা কি ভোলা যায়? মনে থাকাটাই স্বাভাবিক। আমি চেয়েছিলাম আমার দিক থেকে যদি কিছু দেওয়া যায় আপনার শহরকে, কিন্তু বিশ্বাস করুন, রানীকে হত্যা করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি বুঝতে পারিনি উনি আমার হাত থেকে যন্ত্রটি কেড়ে নেবেন। আমি জানি সেটা। দেখুন তো এটাকে চিনতে পারেন কি না? একটি ছোট্ট বাক্স ইর্তেনসেনু এগিয়ে দিল অগস্ত্যের দিকে। তার মধ্যে ছিল একটি ধাতব শলাকা, একটি চোঙা আর শুকনো মাটির টুকরো। এদের চিনতে এক মুহূর্তও সময় লাগলো না অগস্ত্যের। এগুলো তো ওরই যন্ত্রের অংশগুলো। আমি দুঃখিত, রানীর হাত থেকে ছিটকে গিয়ে আপনার যন্ত্রটি ভেঙে যায়। পরে আমি এই টুকরোগুলো নিয়ে আসি। কিন্তু এগুলো তো কোনো কাজেই আর আসবে না ইর্তেনসেনু। সেটা ঠিক, কিন্তু আমি বোঝার চেষ্টা করছিলাম যন্ত্রটি কিভাবে কাজ করে। এ দিয়ে আপনি যে এক ধরনের শক্তি উৎপাদনে সক্ষম হয়েছিলেন তা আমি বুঝেছি। সেই শক্তি রানীর শরীরে প্রবাহিত হয়। পরে রানী আমাকে বলেছিলেন ওর মনে হয়েছিল অদ্ভুত ধরনের কোনো অনুভূতি হাত বেয়ে উঠছে, ঠিক যেমনটা দেওয়ালের কোনো কুনুই লাগলে হয়। একদম ঠিক ধরেছেন। এই যন্ত্রটি আমার 5 বছরের গবেষণার ফল। আমি চাইছিলাম এমন শক্তি উৎপাদন করতে যাকে খাঁচায় বন্দি করে রাখা যাবে, কিন্তু প্রয়োজনে ব্যবহারও করা যাবে। লোহা এই শক্তি পরিবহন করতে পারে। এই দেখুন, যন্ত্রের গায়ে একটি মাত্র ছোট অংশে তাই লোহা লাগানো ছিল, ভেতরে থাকা শক্তিকে বাইরে আনার একমাত্র দরজা। আর রানী অসাবধানতায় যন্ত্রের সেই ধাতব অংশেই হাত দিয়ে ফেললেন, আর তাই তার মধ্যে দিয়ে শক্তি প্রবাহিত হয়। আমি যদিও জানতাম ওই সামান্য আঘাত কোনো মানুষের প্রাণ নিতে পারে না। আরে আমি নিজেই গবেষণার সময় কতবার আহত হয়েছি ওইভাবে। এই যন্ত্রের কোনো নকশা কি আপনি এঁকে রেখেছেন কোথাও? না, আপনাদের গবেষণালব্ধ ফল আপনারা প্যাপিরাসের পাতায় লিখে রাখেন আমি জানি, কিন্তু আমাদের দেশে আমরা তেমন কিছু করি না। লিখে না রাখলে যে হারিয়ে যাবে সব তথ্য। আপনারা তাহলে কি করেন? আমরা লিখি আমাদের মস্তিষ্কে। মস্তিষ্ক বড় আশ্চর্য অঙ্গ, সে কিছুই ভোলে না। সব তথ্য জমা হয়ে থাকে তাতে, প্রয়োজন মতো শুধু তাকে বাইরে বার করে আনতে হয়। আমাদের দেশের সব জ্ঞানই জমা হয় মস্তিষ্কে। স্মৃতি তাকে ধারণ করে, শ্রুতি তাকে ছড়িয়ে দেয় একজনের থেকে অন্যজনের মধ্যে। অগস্ত্যের সব কথা শুনে ইর্তেনসেনু বুঝতে পারছিলেন না, কিন্তু এখন মানব মস্তিষ্কের রহস্য নিয়ে ভাবার সময়ও না। আর মাত্র কয়েকটি মাস হাতে। তার মানে আপনার যন্ত্রের নকশা নিশ্চয়ই আপনার নখদর্পণে? অবশ্যই। আমার ওই প্রকারের একটি যন্ত্রের প্রয়োজন, কিন্তু আকারে ওর চেয়ে বড় হতে হবে। তা না হলে প্রয়োজনীয় শক্তি তৈরি করা সম্ভব হবে না। কিন্তু আপনি সেই যন্ত্র দিয়ে করবেন কি? সাবধানে ইর্তেনসেনু, ওই শক্তির অপব্যবহারে কিন্তু প্রাণহানির আশঙ্কা আছে। না না, প্রাণ নেওয়ার জন্য নয়, বাঁচানোর জন্য চাই আমার এই যন্ত্র। আমার দেশের প্রাণ বাঁচাতে হবে। তারপরে কয়েকটি সপ্তাহ কেটে গেছে। ইর্তেনসেনুর কাছে আগত বিপদের কথা শুনে অগস্ত্য আর কালক্ষেপ করেননি। যন্ত্রটি বানাতে সময় লাগছে বেশ। তার প্রধান কারণ এর উপকরণ সংগ্রহ। অগস্ত্যের বানিয়ে দেওয়া মাপ মতো স্থানীয় কুমোরকে দিয়ে একটি মাটির ছোট কলসি বানানো হয়েছে। তারপর তার মধ্যে রাখতে হবে তামা আর দস্তার পাত। তামা মিশরে সহজলভ্য, কিন্তু দস্তা নয়। তার জন্য অপেক্ষা করতে হচ্ছে কয়েক সপ্তাহ। এই অবসরের সময়ে অগস্ত্য ইর্তেনসেনুর কাছে শিখতে লাগলেন মিশরের পদার্থ আর রসায়নবিদ্যা, আর ইর্তেনসেনু শিখতে লাগলেন
অগস্ত্যের ভাষা। এই ভাষা না জানলে যে সে দেশের জ্ঞানের উপলব্ধি যথার্থ হবে না তা বুঝেছিলেন ইর্তেনসেনু। অরণ্যের গভীরে যেমন দুটি গুল্ম একে অপরের সাহচর্যে বেড়ে উঠে জন্ম দেয় অতুলনীয় পুষ্পের, তেমনি দুই প্রাণ একে অপরের সংস্পর্শে এসে যেন আরও বিকশিত হতে লাগল। দস্তা এলো নুবিয়া থেকে। নুবিয়ার রাজা রানী হাতশেপসুতের মিত্র এখন, তাই খুব একটা অসুবিধা হলো না। সেনেনমুত নিজে এসে দস্তা পৌঁছে দিলেন ইর্তেনসেনুর কাছে। কি মনে হচ্ছে আপনার? আর কতদিন লাগবে? হাতে সময় কিন্তু আর মাত্র কয়েকদিন। হ্যাঁ, এই তো 10 তারিখ অপেক্ষা করছিলাম। যন্ত্রটি এবার তৈরি হয়েই যাবে। ধন্যবাদ আপনাকে। রানীকে মানসিকভাবে প্রস্তুত হতে বলুন। সেনেনমুতের প্রশ্ন ইর্তেনসেনুর জন্য থাকলেও উত্তর কিন্তু দিলেন অগস্ত্য। এই ভিনদেশীকে এখনও বিশ্বাস হয় না সেনেনমুতের। মাটির কলসির মধ্যে রাখা হলো তামা ও দস্তার পাত দুটিকে। তাদের মধ্যে দেওয়া হলো কাঠের গুঁড়ো, যাতে দুই ধাতব পাত নিজের সংস্পর্শে না আসতে পারে। এরপরে অগস্ত্য হালকা নীল বর্ণের এক তরল রাসায়নিক যোগ করলেন সেই কলসিতে। ইর্তেনসেনু জিজ্ঞাসা করল, এটা কি দিলে? এটি তামা, বায়ু আর গন্ধক দিয়ে তৈরি যৌগিক পদার্থ। এই নীল রঙটিকে খেয়াল করেছ? হ্যাঁ। হ্যাঁ, এই রঙের জন্য এর নাম আমরা দিয়েছি ময়ূরের গ্রীবা। মানব শরীরের চিকিৎসাতেও এর ব্যবহার আছে। তোমায় বলবো এক সময় সেই কথা, কিন্তু এখন এর পরীক্ষার সময়। মাটির কলসির মুখটি শুকনো খড় দিয়ে বন্ধ করতে করতে বলল অগস্ত্য, তামা আর দস্তার পাতের খুব সামান্য অংশই শুধু বেরিয়ে রইল কলসির বাইরে। বাইরে তখন সূর্য অস্ত গেছে। দেবতা আমন রা গমন করেছেন মাটির নিচে। গবেষণাগারের জানলা দরজা বন্ধ করল ইর্তেনসেনু। জানলার সামান্য ফাঁকগুলিকেও খুব সাবধানে বন্ধ করে দেওয়া হলো মোটা কাপড় দিয়ে। নিজের তৈরি গোলকটি এবারে বার করল সে। গোলকের ধাতব অংশের সাথে লাগানো হলো দুটি তামার তার। তাদের অন্য প্রান্তটি এনে একটিকে জোড়া লাগানো হলো অগস্ত্যের বানানো যন্ত্রের তামার পাতের সাথে, আর আরেকটি তারকে দস্তার পাতের সাথে লাগানোর আগে ইর্তেনসেনুর মুখের দিকে তাকালো অগস্ত্য। দুজনের চোখেই তখন আবিষ্কারের আনন্দের সাথে মিশে আছে বিফল হওয়ার আশঙ্কা। এই একটি সুযোগ ইর্তেনসেনুর কাছে নিজের দেশকে বাঁচাবার, আর এই একটি সুযোগ অগস্ত্যের নিজের প্রাণ বাঁচাবার। দ্বিতীয় তারটি স্পর্শ করল দস্তার পাতকে। ওপেতের উৎসবের দিনে আকস্মিক সূর্যগ্রহণের সাথে সাথেই কারনাকের মন্দিরের রাস্তায় যে শোভাযাত্রা চলেছিল তা দাঁড়িয়ে গেল। রাস্তার দুই পাশের জনস্রোত তখন দিশেহারা। এমন পবিত্র দিনেই আমন রা তাদের ত্যাগ করলেন, কিন্তু কেন? দেবতার পুজো তো মহাসমারোহে হচ্ছে। বছরের প্রথম শস্য তাকে সমর্পণ করা হয়। গৃহস্থ তাকে স্মরণ না করে মুখে অন্ন পর্যন্ত তোলে না। তাহলে কেন আমন রা মুখ ফিরিয়ে নিলেন? তবে কি তিনি চান না এক মেয়ে দেশের ফারাও হোক? তিনি চান না তার শক্তি প্রবাহিত হোক এক নারী শরীরের মধ্যে দিয়ে? ভিড়ের মধ্যে থেকে হঠাৎ একজন চিৎকার করে বলে উঠল, রানী অপয়া! এমন রব হতাশা আর ভয়ে বিহ্বল জনতার মধ্যে ছড়িয়ে পড়তে লাগলো সংক্রামক ব্যাধির মতো। 1 থেকে 10, 10 থেকে 100 জনের কণ্ঠে শোনা গেল একই আওয়াজ। অতর্কিতে ধেয়ে আসা বন্যার ঢেউয়ের মধ্যে এই দুটি শব্দ এগিয়ে যেতে থাকলো ভিড়ের মধ্যে দিয়ে। তীব্র গতিতে আছড়ে পড়তে চাইল আমন রার শোভাযাত্রার উপরে। তারপরে আচমকাই তা মুখ থুবড়ে পড়ল মাটিতে। চরম বিশৃঙ্খলা হঠাৎই এক জাদু বলে পরিণত হলো অপার স্তব্ধতায়। জাদুই তো! বিস্ফারিত চোখে সবাই দেখল থেমে থাকা শোভাযাত্রার মধ্যে থেকে ফেটে বেরিয়ে আসছে এক উজ্জ্বল আলোর কিরণ। তার দিকে তাকালে
চোখ ধাঁধিয়ে যায়। কি এটা? আলোর উৎসটি মাটিতে নামিয়ে রাখা আমনরার বিগ্রহের সামনেই। স্বয়ং রানী হাতশেপসুত 2 হাতে মাথার উপরে ধরে রয়েছেন তাকে। রানীর হাতে যেন জ্বলন্ত সূর্যই ধরা পড়েছে। কিন্তু কিন্তু এই কি করে সম্ভব? এ কি স্বপ্ন? এই সূচিপতনের স্তব্ধতার মধ্যে ভরাট গলায় সেনেনমুত বলে উঠলেন, দেবতা আমুনরা স্বয়ং রানী হাতশেপসুতের স্বপ্নে এসেছিলেন। তিনি আমুনরার নিজের সন্তান। তার শক্তি তাই রানীর মধ্যে দিয়ে বিকশিত হচ্ছে। রানী 2 হাতে ধরে আছেন মাটিতে নেমে আসা সূর্যের একটি টুকরোকে। থিবসের নগরবাসী, সাক্ষী থাকো এই অলৌকিক স্বর্গীয় ঘটনার। রানী নন, আজ থেকে উনি ফারাও হাতশেপসুত। সেনেনমুতের কথা যেন কেড়ে নিল সাধারণ মানুষ। আবার বন্যা বইল। এবারে সেই বন্যার অভিমুখ বিপরীত দিকে। গতি আরো তীব্র। জনসমুদ্রের গর্জনে ভেসে যেতে লাগলো সমগ্র থিবস শহর। সেই কম্পনে যেন আলোড়ন উঠল শান্ত নীল নদের জলেও। এতক্ষণ ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল একজোড়া যুবক যুবতী। শ্বাস চেপে অপেক্ষা করছিল সূর্যগ্রহণের। রানী পারবেন তো সঠিক সময়ে তার দুটিকে কলসের 2টি পাতে লাগাতে? পারবেন নিজের বর্ণাঢ্য বস্ত্রের তলায় যন্ত্রটিকে লুকিয়ে রাখতে? কিন্তু রানী তো পেরেছেন। জিতে গেছেন হাতশেপসুত, জিতে গেছেন সেনেনমুত, জিতে গেছে এই যুবক যুবতী। এখন ওরা আলিঙ্গনবদ্ধ। এই চরম আনন্দের প্রতিটা মুহূর্তকে শুষে নিতে চায় ওরা। অগস্ত, তুমি আমার দেশকে বাঁচিয়েছ। তোমার কাছে আমি কৃতজ্ঞ। বলো তুমি কি চাও? যত সোনা, যত লোহা তোমার লাগে আমি দেব। তোমাকে তোমার দেশে পৌঁছে দেবে আমার ব্যক্তিগত সেনারা। ফারাও হাতশেপসুতের সভায় দাঁড়িয়ে রয়েছেন অগস্ত আর ইরতেনসেনু। আজ অগস্তের ফিরে যাওয়ার দিন। রানীর কথা শুনে স্মিত হাসলেন তিনি। আপনাকে অনেক ধন্যবাদ জানাই রানী, আমার আবিষ্কারকে একটি মহৎ কাজে ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য। আমার দেশে সোনা, লোহার কোনো অভাব নেই, আর আমার কোনো লোভও নেই তাতে। আমি অন্য কিছু চাইতে এসেছি আজ আপনার কাছে। বলো, নির্দ্বিধায় বলো। আমার দেশের বিজ্ঞানের পাঠ তুমি করবে বলেছিলে না? রাজপ্রাসাদের ব্যক্তিগত সংগ্রহশালার প্রবেশাধিকার আমি তোমায় দিলাম। আগে কখনো কোনো ভিনদেশীর জন্য এই দ্বার খোলেনি। তুমি তোমার ইচ্ছে মতো প্যাপিরাসের পুঁথি নিয়ে যেতে পারো। আবারও ধন্যবাদ জানাই আপনাকে, কিন্তু সেই পুঁথির যা জ্ঞান, তার উৎসটিকে যদি আমি চাই, দেবেন? অগস্তের এই কথা হাতশেপসুতের বোধগম্য হল না। এবারে মুখ খুলল ইরতেনসেনু। লজ্জা মাখানো স্বরে বলল, আমারও একটি ইচ্ছে আছে। আমি অগস্তের সাথে ওর দেশে যেতে চাই। বাকি জীবনটা কাটাতে চাই ওর সাথে। ফারাও হাতশেপসুত না বলেননি। অগস্ত আর ইরতেনসেনুর ইচ্ছে একই। 2 দুর্লভ মণি একে অপরকে খুঁজে পেয়েছে। এখন তাদের আলোয় আলোকিত হবে সিন্ধু নদের উপত্যকার দেশ ভারতবর্ষ। সেই দিন বিকেলে যাত্রা শুরু করলো তারা। সূর্যের নরম আলোয় ওদের লম্বা হতে থাকা ছায়া মিলিয়ে যেতে লাগলো মিশরের দিগন্তে। ইরতেনসেনুর একটি নতুন নাম ভেবেছেন অগস্ত, যে নামে তিনি ডাকবেন তাকে, যে নামে পরে গোটা ভারতবর্ষ চিনবে তাকে সহস্র যুগ ধরে। সেই নাম হল
লোপামুদ্রা। শুনছিলেন অনির্বাণ ঘোষের লেখা গল্প আলোর উৎসে। গল্পের কথক সৌভিক, রানী হাতসেপসুতের ভূমিকায় মঞ্জরি, সেনেনমুত সুব্রত দেব, ইরতেন সেনু দেবস্মিতা, অগস্ত্য সম্বিত এবং অন্যান্য ভূমিকায় টিম ট্যাশ করু। গল্পের ডিরেকশন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক। কভার বানিয়েছে অভিব্রত। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ছোট্ট চ্যানেলটিকে। সকলে সুস্থ থাকুন, সাথে থাকুন, কান রাখুন ট্যাশ গরুর চেঁচানিতে।